যাও যে তুমি সর্বদাই আমার সান্নিধ্য আছো, আমার প্রচার কাজে যখন তুমি সাহায্য করবে আমি সবসময় তোমার কথা চিন্তা করব, আর তুমিও আমার কথা সবসময় চিন্তা করবে, আর তখনই তুমি অনুভব করবে যে সেটাই প্রকৃত সম্ভব। বুঝা যাচ্ছে? খালি গুরু মহারাজের কাছে গিয়ে বসে থাকলে, গুরু মহারাজ তো এখানে এসেছেন, গুরু সেবা বলতে গেলে এমন নয় যে তার কাছে গিয়ে সবসময় গিয়ে খালি বসে থাকবে, সঙ্গ করা মানে এটা নেই, তাহলে আপনার গুরু সেবা হয়ে গেল, সেরকম নয়। আমি যেটা বলছি তোমরা সেটা করো। হয়তো গুরু মহারাজ এসছেন, গুরু মহারাজের সঙ্গে আমার কিছু সিনিয়র গুরু ভাতারাও এসছে, তাই না? তখন ওরা কিছু, ওদের কিছু প্রয়োজনীয়তা আছে না, সেটা দিচ্ছি না, কিন্তু আমি সেখানে গুরু মহারাজ দরজায় শুধু দাঁড়িয়ে আছি, বসে আছি ওখানে। কখন গুরু মহারাজ আমাকে কি বলবে তখনই আমাকে করতে হবে। ঠিক আছে, গুরু মহারাজ বলবে যখন তখন তুমি করবে। এখনো উনি গুরু মহারাজের সঙ্গে এসেছে, আমার প্রবীণ গুরু ভাই যদি হয়েও থাকে, বরিষ্ঠ শিষ্য গুরু মহারাজের, তাহলে তাকে তখনই যেটা প্রয়োজন আছে তাকে সেবা করো, তাহলে গুরু মহারাজ খুশি হবে। বুঝে যাচ্ছে? আমাদের মধ্যে সাধারণত এরকম শিক্ষাগুলো মাঝে মাঝে থাকে না, সেই জন্য আমরা অপরাধ করে গেছি। তাই পড়ো। তার ঐকান্তিক শিষ্যেরা যেখানে তার আদেশ পালন করার চেষ্টা, সেখানেই গুরুদেব এটা শ্রীকৃষ্ণের কৃপার বলেই সম্ভব। আমাকে সেবা করার প্রচেষ্টার মধ্যে আর তোমাদের সকল ঐকান্তিক ভক্তিমূলক আবেগে আমার গুরু মহারাজ যেমন আমার সাথে আছেন, ঠিক তেমনি আমিও তোমাদের সাথে আছি। তো এখানে এই গুরু সেবার মহত্ব বলছি আমরা। তো এখানে আরেকটি জিনিস আমাদের দেখার আছে, যেমন আমার গুরু মহারাজের সেবা করার মানে হচ্ছে কি, কখন তাতেও কিন্তু একটা মর্যাদা লঙ্ঘন হতে পারে। আর কিরকম হতে পারে বলুন তো দেখি? হয়তো গুরু মহারাজের কোনো গুরু ভাই বা আমার গুরু ভাই বা গুরুগণ গুরু মহারাজের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমি ঠিক মতো না ব্যবহার না করার দরুনে মর্যাদা লঙ্ঘন হতে পারে। কিরকম হতে পারে? কিরকম মর্যাদা লঙ্ঘন হতে পারে? কি বুঝা আছে আমার কথা? সমান সমান জ্ঞান করা, আরেকটা জিনিস মনে করুন, গুরু মহারাজের সঙ্গে দুজন আমার গুরু ভাইরা এসেছে, বুঝতে পারছি? তো একজন গুরু ভাইকে আমি বেশি করে ভালো করে যত্ন করতে পারি, আর একজন যে গুরু ভাই আছে তাকে অতটা আমি যত্ন করবো না। করতে পারি? করতে পারি না? হতে পারে না? এরকম হতে পারে? হতে পারে না? কেন হতে পারে এরকম? কেন হতে পারে? কেন হতে পারে? কে বলবেন? হ্যাঁ, কেন কাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি আর একটু কম গুরুত্ব দিচ্ছি, তার কারণটা কি হতে পারে? হ্যাঁ, বয়সে একটু ছোট বড় থাকে তাতে হতে পারে। আর কি কারণ হতে পারে? ও আরে বাপ রে বাপ, যদি কার থেকে আপনি বেশি করে সুযোগ সুবিধা পায় তাহলে তাকে একটু বেশি করে সেবা করতে পারে, তাই না? কি রে, ঠিক কথা না? ঠিক নয়? আর যদি সেখানে কোনো যদি অল্প বয়স মানে কোনো তার যে মেয়ে যদি এসে থাকে, তোর মাঝে কোনো গৃহস্থ ভক্ত হয়ে এসেছে, ওরা কোনো বিয়ে করে না, তখন কি চিন্তা করছে? হতে পারে এরকম, তাকে বেশি করে সুবিধা সুযোগ দিবে। বুঝা যাচ্ছে কথাটা? বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো আমি কি বলছি? আরে হ্যাঁ কিনা বলো, বুঝা যাচ্ছে না বলো, খুলে বলতে হবে না। তখন কিন্তু তাকে একটু বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে, তাই না? এরকম করা ঠিক? করা ঠিক। এসব কিন্তু গুরু সেবার মধ্যেই আসছে, গুরু সেবার মধ্যে আসছে না? গুরু সেবা নাকি গুরুকে সেবা সন্তুষ্ট করা। আমি যদি গুরু মহারাজের কোনো গৃহস্থ ভক্ত শিষ্য এসেছে
সে আমার গুরু ভাই হতে থাকে, গুরুমা বলে যে তুমি ওকে নিয়ে যাও একটু মন্দির দর্শন করিয়ে নিয়ে আসো। অতটুকুর মধ্যে আমি কি করছি, কি করে তার থেকে কিছু জাগতিক সুবিধা নিতে পারি সেই সুবিধা আমি নিচ্ছি। ও বিদেশ থেকে এসেছে, ও আমেরিকা থেকে এসেছে, ওর কাছে অনেক কিছু সুবিধা পাওয়া যেতে পারে। তখন আমি কি করলাম, কীভাবে তাকে আরও কাছে হয়ে তার থেকে যদি কিছু আমি সুবিধা নিতে পারি। আর সে কিন্তু বুঝে ফেললো জিনিসটা। যেহেতু গুরু মহারাজ যখন যায় তার বাড়িতে হয়তো থাকে বা সেহেতু গুরু মহারাজ অনেকভাবে সেবা করে, সেই জন্য গুরু মহারাজ আমাকে বলছেন যে তুমি নিয়ে যাও। যখন আমার কাছে এরকম ব্যবহার পেল, তারপরে ফিরে গিয়ে তখন সে যদি গুরু মহারাজকে বলে, গুরু মহারাজ আপনি যে ভক্তটাকে বলেছিলেন সে না এইরকম এরকম করছে, আমাকে বলছে প্রভু আপনি কি আমাকে কিছু বিদেশ নেওয়ার জন্য অনুরোধ করতে পারবেন, বা সে হয়তো আমাকে বলছে প্রভু আমাকে এটা দিয়ে দিতে পারবেন। তখন গুরু মহারাজকে কেমন লাগবে, কেমন লাগে গুরু মহারাজকে? গুরু মহারাজ ভালো লাগবে? গুরু মহারাজের সেবা হলো। দেখো গুরু সেবা এটা আপনার বাণী সেবা হচ্ছে না, আমি বাইরে থেকে ভক্ত এসেছে তোমার বলছে তোমাকে নিয়ে যাও, এটা গুরু মহারাজের বাণী সেবা হচ্ছে। কিন্তু আবার এই বাণী সেবা করতে গিয়ে যদি আমার সেখানে সুবিধাটা, ও হচ্ছে ওই মন্দিরের প্রেসিডেন্ট, আমার গুরু ভাই, অতএব তাকে ভালো করে যত্ন করতে হবে। কেন বলো তো, বিদেশে যাওয়ার ভিসাটাও আমাকে করে দিতে, তাই না? না, এইরকম চিন্তা করে গুরু সেবা করলে বেশি ভালো। তো এখন পর্যন্ত আমরা এই গুরু সেবা নিয়ে যেটা আলোচনা করছিলাম, এর উপরে কোনো প্রশ্ন মন্তব্য কিছু থেকে গেছে, কিছু অবুঝা থেকে গেছে, বা কোনো কিছু ক্লিয়ার করতে চান বলুন। আলোচনা হয়ে গেছে। তো এই সম্পর্কে প্রভুপাদ সনাতন গোস্বামীর যে উদ্ধৃতি দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে জানতে হবে এই গুরু সেবার মহত্বটা কি। যেমন এটা পড়ুন তো, একটু পড়ুন। পড়ো। বুঝে যাচ্ছে? এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করছি আমাদের মর্যাদার উপর আলোচনা করছি। সাধুর অঙ্গের ভূষণ, মর্যাদা পালন সাধুর অঙ্গের ভূষণ। কেউ যদি মর্যাদা লঙ্ঘন করে তাহলে লোকে উপহাস করে, এবং তার ফলে তার ইহলোক এবং পরলোক উভয়ই নাশ করে। দেখা যাচ্ছে আমাদের এই গুরু সেবার মধ্যেই কিন্তু এই টপিকটি অন্তর্ভুক্ত আছে, এইভাবে যে কখনো কখনো গুরুদেবের সেবার সঙ্গে গুরুদেবের গুরু ভ্রাতাদের সঙ্গে সেবা যুক্ত থাকে, বা গুরু সেবা বলতে গেলে আমার গুরু ভ্রাতা ভগিনীদেরও সেবা সেখানে যুক্ত হতে পারে। আর এই গুরু মহারাজকে যেরকম সেবা করছি তার সন্তুষ্টি বিধানের জন্য গুরুদেবের সেবার সঙ্গে সম্পর্কযুক্ত গুরু মহারাজের গুরু ভ্রাতা গুরু ভগিনীদের সেবা করতে গিয়ে, বা আমার গুরু ভ্রাতা গুরু ভগিনীদের সেবা করতে গিয়ে যদি সেখানে মর্যাদা রক্ষা না হয়, তাহলে ইহলোক পরলোক দুই দিকেই ইহলোক পরলোক দুই দিকে দুঃখ মানে বোঝা যাচ্ছে কিছু। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। যদি আমার কোনো এই সেবা করতে গিয়ে যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায়,
গুরুদেব যদি অসন্তুষ্ট হন তাহলে আমার যতদিন পর্যন্ত এখানে থাকবো ততদিন পর্যন্ত আমার কোনো ভালো গতি হলো না। আবার এই শরীর থেকে চলে যাওয়ার পরও যেহেতু গুরু হচ্ছে ভগবানের প্রিয় সেবক, প্রিয় ভক্ত, তিনি যেহেতু অসন্তুষ্ট হয়েছেন, তবে এর পরবর্তী জীবনেও আমি কিন্তু সুখী হতে পারবো। ইহলোক এবং পরলোক উভয়ই নাশ হয়। এটা কার কথা? হ্যাঁ, কাকে বলছেন? চৈতন্য মহাপ্রভুকে, মহাপুরুষ, তাই তো? ভগবান কৃষ্ণ স্বয়ং বলছেন এই কথাটি। খুব ডেঞ্জারাস কথা। এই গুরু সেবা মাহাত্ম্যটা বোঝা যাচ্ছে এখনো? আরো এখানে অনেক কিছু আলোচনা করা যেতে পারে। আমরা এখানে আছি কোনো নাম মতো সঙ্গে যুক্ত আছি বা কোনো মন্দিরের সঙ্গে যুক্ত আছি, এইখানে এমন কোনো কাজ করে বসলাম, পরবর্তীতে গুরু মহারাজের কাছে রিপোর্ট গেল, গুরু মহারাজ আপনার এই শিষ্যটা এরকম করেছে, তখন কেমন লাগবে? গুরু মহারাজকে ভালো লাগবে না? সেই জন্য কোনো উৎপটান আচরণ করার পূর্বে আমাদেরকে কি করতে হবে বলতো? আমাদেরকে সংযত হতে হবে, জানতে হবে। অনেকে মনে করে খালি দীক্ষা নিয়ে গিয়ে যা কিছু করো গুরু মহারাজের সেবা হচ্ছে। হ্যাঁ, যেমন এইখানে পর্যন্ত আমরা যে সমস্ত নীতি নিয়মগুলো বলছি, এগুলো জিবিসি নীতি নিয়মগুলো বলছি, তাই না? আর এই জিবিসি নীতি নিয়মগুলো তো পালন করলো না। আমি গুরু মহারাজ অত্যন্ত কাছের লোক, জানি না সে গুরু মহারাজ কতটা সন্তুষ্ট হয়। সে যদি প্রভুপাদের প্রিয় সেবক হয়ে থাকে, সে কোনোদিন সন্তুষ্ট হতে পারবে না, এটা কিন্তু কিনে রাখবে। সেই জন্য আমাদেরকে শিষ্য কিভাবে শিষ্য হতে হয়, সংস্থাতে থাকতে হলে নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য, সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তখন দেখা যাবে যে আমি আমার গুরু মহারাজের সাথে 4-5 বার সাক্ষাৎ করছি। কে বলছে কথা? প্রভুপাদ বলছে, নিজের কথা বলছে যে যদি গুরুর ব্যক্তিগত সঙ্গের কথাই বলতে হয়, তখন দেখা যায় যে আমি আমার গুরু মহারাজের অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সঙ্গে 4 থেকে 5 বার সাক্ষাৎ হয়েছে। প্রভুপাদ পড়ো। আমি এক মুহূর্তের জন্য তার সঙ্গে ছাড়িনি, যেহেতু আমি তার সংখ্যা অনুসরণ করছিলাম, তাই আমি সেই বিস্মৃত অনুভব করিনি। ভারতে আমার কিছু গুরুরা আছেন যারা অবিরত গুরু মহারাজের সঙ্গে করছে, কিন্তু এখন তার নির্দেশ অমান্য করছে। এই অবস্থাটা ঠিক যেমন রাজার কোলে যে সার্পটা বসে আছে তার মতন। সে তার অবস্থানের প্রতি মিথ্যা অহংকারে আঙ্গুল ঘুরে কলা গাছের মতো মনে করতে পারে, কিন্তু সে রাজাকে সামান্য একটা কামড় দেওয়া আর কিছুই বা করতে পারে না। সেবার মাধ্যমে সম্পর্ক করার থেকে ব্যক্তিগত সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ কিছু বুঝে যাচ্ছে? গুরু মহারাজের ব্যক্তিগত সঙ্গ থেকে তার বাণী সেবার গুরুত্ব যথেষ্ট রয়েছে। যেমন প্রভুপাদ নিজে উদাহরণ দিয়ে বললেন, হয়তো আমি আমার গুরু মহারাজের সঙ্গে 4-5 বার সাক্ষাৎ করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আমার গুরু মহারাজকে ভুলে যাইনি। আবার গুরু মহারাজের সঙ্গে থেকে যে সমস্ত আমরা আলোচনা করলাম, যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায় তাহলে গুরুদেব কখনো সন্তুষ্ট হবেন না, সেটি আমাদেরকে জানতে হবে। সেই জন্য প্রভুপাদ বলছেন, বরং বিরহে সেবা করা গুরু মহারাজের অত্যন্ত ভালো প্রয়োজন। আমার থেকে দূরে থেকে সুখে থাকো। আমি সেই 1934 সাল থেকে আমার গুরু মহারাজ থেকে দূরে আছি, কিন্তু যেহেতু আমি তার নির্দেশ মতো সেবা করছি, তাই আমি সবসময় তার সাথে আছি। বুঝে যাচ্ছে? গুরু মহারাজের সাথে থাকা মানে কি? তার নির্দেশের মতন সেবা করা। তাহলে গুরুদেবের সামনে থাকা যাবে।
এইখানে গুরু পূজা, গুরু সেবা, বাণী বকু সব কিছুই সমাপ্ত হলো। এর পরবর্তী 11 নম্বর পার্ট। 11 নম্বর পার্টটি কি আছে? ফ্লাইটে উঠেছে, তাই না? এখানে এমন কেউ আছে যে ফ্লাইটে উঠে নাই? কেউ আছে? এখানে কেউ আছে যে কি বিমানে চড়ে নাই এখন পর্যন্ত? হ্যাঁ? ও আমি তো জানতাম না রে ভাই। আচ্ছা, বিমানে যখন আমরা চড়ি তখন বিমানে একটা ঘোষণা হয় না? কি ঘোষণা হয়? বলে যদি কখন আপদ আসে, আপদের সময় তোমাকে এইরকম ভাবে যে কি বলে মাস্কটা পড়বে, সেটাকে নিয়ে এরকম লাগাবে, এরকম অক্সিজেন মাস্ক, তাই না? এরকম ফেলবে, লাইটটা এরকম জ্বলবে, সেটা দেখে বেরিয়ে যাবে, লাইফ জ্যাকেটটা এরকম ভাবে পরবে। এটা জরুরিকালীনের জন্যে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, কিছু নির্দেশ দেওয়া হয়ে থাকে, ঘোষণা দিয়ে থাকে, তাই না? তো এই রকমের যে সুরক্ষার জন্যে যে নির্দেশ দেওয়া থাকে, তার মানে কি বিমানের দুর্ঘটনা অবশ্যই হবে? হতে পারে। কত বিমান দুর্ঘটনা হয়? হয় না, সাধারণত দেখা যায় না, কিন্তু কখনো কখনো হতে পারে। ঠিক সেই রকম ভাবে এই গুরুর ত্যাগ মানে কথার অর্থ নয় যে সবসময়ের জন্য সব গুরুর পতন সেরকম হতে পারে, কিন্তু যদি কখনো সেরকম হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেটা জ্ঞান থাকা উচিত। বুঝে যাচ্ছে? সেই জন্য জীবিত থেকে এটাকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এবং ভালো মন্দ বিচার ও ভালো করেছে তাকে পরিত্যাগ করা উচিত। বোঝা যাচ্ছে কাকে ত্যাগ করতে হবে? জঘন্য কাজে লিপ্ত হয়েছে। এখানে এটা আছে আপনাদের দেখুন তো আছে না? 54 পৃষ্ঠা আছে, তাই না? গুরু যদি অধঃপতিত হয় তাকে বর্জন করার নির্দেশ, ওইখান থেকে আমরা আপনাকে দেখাচ্ছি। বুঝে যাচ্ছে? তো ওটা হচ্ছে ভাগবতের কথা, ঠিক আছে? তো এখন বক্তব্যটা হচ্ছে এরকম। আচ্ছা, যদি এরকম দেখা যায়, যদি কখনো গুরুদেব সেরকম হয়ে গেছে, তাহলে চলে যাচ্ছে গুরুদেব, তাহলে সে শিষ্যর কি করা উচিত? তারপরে কি করবে? হ্যাঁ, সদ্গুরুর আশ্রয় থাকবে। তার মানে কি, কিভাবে থাকবে? সে হয়তো অন্য কোনো গুরুকে সে তার শিক্ষাগুরুরূপে গ্রহণ করতে পারে, ঠিক আছে? অন্য কোনো গুরু জিনিস মানে খুব ভালো অবস্থায় আছেন, তাকে তিনি শিক্ষাগুরুরূপে গ্রহণ করে তার সঙ্গে তিনি যুক্ত হয়ে এগিয়ে দিতে, এটি হচ্ছে তার কার্য হতে পারে, তাই না? তো এখন ব্যাপারটি হচ্ছে এরকম, যদি সেরকম কোনো গুরুর মধ্যে এরকম দেখা যায়, আর তিনি যদি ইস্কনের সমস্ত নিয়মকানুন ঠিক মতন পালন করছেন, হয়তো কোনো অক্ষমতার দরুনে তিনি হয়তো এখন গুরুপদ থেকে বিচ্যুত হয়েছেন, তাকে আমাদের কখনো হীন দৃষ্টিতে দেখা উচিত না, এটা আমাদেরকে জানতে হবে। কেন তাকে হীন দৃষ্টিতে দেখা উচিত নয়? তিনি পরম্পরা ধারায় আছেন,
যথাযথভাবে প্রভুপাদের নিয়ম কানুনগুলো ফলো করছে। কেন? আর কি? তার কারণ কি? হ্যাঁ, বৈষ্ণবরাজ বৈষ্ণবরাজ হতে পারে। হ্যাঁ, তিনি কিন্তু বৈষ্ণবরাজ করেন না এখনো পর্যন্ত, তাই না? তিনি প্রভুপাদের নিয়ম মতন পালন করে চলছেন। তিনি কি প্রভুপাদের বা কোনো অন্যান্য গুরুদেবের নিন্দামন্দ করছেন? করছেন না। তিনি হয়তো তার কোনো অক্ষমতার কারণে তিনি হয়তো সেই গুরুপদটি তিনি গ্রহণ করতে পারছেন না, কিন্তু তিনি কোনো সোসাইটি প্রভুপাদের বা তার গুরু ভক্তদের কখনো নিন্দামন্দ করছেন না। তার মানে বুঝতে হবে তিনি যথাযথ এবং চুলমালা জপও করছেন, চেষ্টা করছেন আর ভালো করে অগ্রগতি হওয়ার জন্যে। গীতাতে ভগবান কি বললেন? বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তি নিগচ্ছতি কন্তেও প্রতিজানি। তার আগে শ্লোকটা কি আছে? তার আগে শ্লোকটা কি আছে? অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাব সাধুরেব সমান। অতি দুরাচারী ব্যক্তিও সে যদি আমাকে নিষ্ঠা সহকারে ভজন করে থাকে তাহলে তাকে সাধু বলে গণ্য। অতএব এত বড় সংস্থায় কখন যদি কারোর এরকম কোনো বিকৃতি দেখা যায় তাহলে তাকে আমাদের হীন দৃষ্টিতে দেখা উচিত নয়। আর যদি তিনি অপরাধী হন তাহলে তাকে অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলা উচিত। কিছু বোঝা যাচ্ছে? তা চেষ্টা কমন সেন্স সেবার আমরা বললাম। তো এখানে সরি ভাগবতে বলেছেন, এটি আমরা পড়েছি। পড়ুন এটা। গুরু ত্যাগ করার বিধি এবং প্রণালী। গুরু অপগ্রহণ। বাংলা পড়ি। যদি গুরুদেব ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রতি আসক্ত হয়, দায়িত্ব জ্ঞানহীন হয়, কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবা বিধি নরকরিত পথের দিকে ধাবিত হন, তাহলে ত্যাগ করা উচিত। সেবাবিহীন কি বলছো ওটা? পথের দিকে। তার মানে এটা আমরা বুঝতে পারছি এরকম, বিশেষ করে যদি তিনি বৈষ্ণব অপরাধ হয়ে থাকে, বুঝা যাচ্ছে? তাহলে তাকে ত্যাগ করতে হবে। তো আমাদেরকে এখানে যেটা আছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নয়, এটা আপনাদেরকে করতে হবে। দেখা করি এখানে আমরা আলোচনা করেছি, তাই না? করুন একটু। যদি কোনো গুরু নিজের সাধন করতে পান এবং এক বা অধিক বিধি নিষেধ লঙ্ঘন করেন, কিন্তু যদি তার শোধরানোর আশা থাকে তাহলে সেই গুরুদেবকে ত্যাগ না করে তাকে শোধরানোর কিছু সময় দেওয়া উচিত। শিষ্যরা তখন ছিল প্রবল এবং দৈত্য পর্যন্ত শিক্ষাগুরু হিসাবে গ্রহণ করতে। বুঝা যাচ্ছে বাংলা কথা? হ্যাঁ, সেটা আমরা বললাম। যদি তিনি হয়তো ইতিমধ্যে অক্ষমতার দরুনে পালন করতে পারছে না তাহলে তাকে সম্মান জানানো উচিত। আর সেই সময় আমরা প্রভুপাদ এবং অন্য জ্যেষ্ঠ বৈষ্ণবদের শিক্ষাগুলো গ্রহণ করে তাদের কথা আপনার কাছে। ঠিক আছে, এখানে আমরা আমাদের এই কোর্সকে সমাপ্ত করলাম। এরপরে বেশি কিছু বলার প্রয়োজন এই সম্পর্কে আলোচনা করা যেতে পারে বলে আমার মনে হচ্ছে না। তো এখন পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি তার সম্পর্কে কোনো জটিলতা আছে, বোঝা যায়নি, মন্তব্য প্রশ্ন কিছু আছে, জিজ্ঞাসা করতে পারে। যা কিছু এই প্রশ্ন এই কোর্স সম্পর্কে বাইরে থেকে বললে তখন বলবো না, বাইরে কোনো প্রশ্ন থাকলে পরবর্তী আলোচনা এই পাঠ্যক্রম সম্পর্কে যা কিছু আমরা আলোচনা করেছি। হ্যাঁ।
ত্যাগ করতে পারে, অবশ্যই হতে পারে। যেমন আমি একজন শিষ্যকে জানি, গৌর গোবিন্দ মহারাজের নাম শুনেছেন? জানেন? গৌর গোবিন্দ মহারাজ বলে আমাদের ইস্কনের একজন, অনেকেই জানেন না তো আপনারা। তো মহারাজ এখানে আসতেন, সিঙ্গাপুরে আসতেন, ওনার অনেক শিষ্যরাও আছে। এখন এই মন্দিরে আছে না? হ্যাঁ, আছে না? এই মন্দিরেও আছে। আছে। এই গৌর গোবিন্দ মহারাজ তিনি নিজের হাতে একটা শিষ্যের শিখা কেটে তার ব্রহ্মসূত্র ছিঁড়ে দিয়ে বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সে যদি সেরকম তারপরে পতন হয়ে যায়, কাছে যদি তার সংসারের কোনো রাস্তা দেখতে পাচ্ছে না আর গুরুদেব, তখন কিন্তু গুরুদেব তাকে সেরকম নির্বাসন দিতে পারে। হ্যাঁ, কারণ দেখো, যেমন চিন্তা করে দেখুন, গুরুদেব সাধারণত কিন্তু খুবই দয়ালু। কখন গুরুদেব সেরকম পর্যায়ে যান, যখন দেখেন যে এইরকম শিষ্যের আর কোনো আশা নেই, তখন গুরুদেব তাকে ত্যাগ করতে পারে। তো সেটা এক্সট্রিম ক্ষেত্রে দেখা যায়। সাধারণত গুরুদেব ত্যাগ করেন না, আমরা দেখেছি। কিন্তু এটা হ্যাঁ বললাম এই কারণে, আমি একটা দৃষ্টান্ত আমার জীবনে আমি শুনেছি, যেটি গৌর গোবিন্দ মহারাজ করেছিলেন। হ্যাঁ, ওই ভক্তটাকে তিনি নিজের হাতেই বলেছিলেন পুরাণ হাতে। মানে কত দুঃখ পেলে গুরুদেব এরকম করতে পারে, হতে পারে। সেরকম যদি কেউ কোটাং আচরণ করে, গুরুদেব তাকে ত্যাগ করতেই পারে। আর কিছু আর কি প্রশ্ন ছিল একটা? জুড়ে বলতে হবে। উনি কিরকম তো আমি জানি না। নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গতকালকে আমরা কি আলোচনা করেছিলাম কিছু মনে আছে? কি আলোচনা হচ্ছিল? গতকাল আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? গুরু সেবা আর কি গুরু পূজা সম্পর্কে, গুরু ত্যাগ সম্পর্কে। আজ আলোচনা করছিলাম ভক্তবাণী সেবা। আর কি খুব ভালো, আপনারা মনে রেখেছেন, সেই জন্য ধন্যবাদ। এই পরীক্ষাতে আজকে এই সমস্ত প্রশ্নগুলো আসবে, তখন আপনারা সব কিছু লিখবেন, উত্তর লিখবেন। এখন আজকে আমরা আলোচনা করব কি আজকে তিনটা পাঠ আছে, 12, 13, 14। 12 পাঠ হচ্ছে কি নিজের গুরুকে উপস্থাপনা করা। এখন আমরা ওই পাঠটি এখন শুরু করব, কিভাবে নিজের গুরুকে উপস্থাপন করতে হয়। কেমন? তো এখন
গুরুকে কখনো কখনো উপস্থাপন সাধারণত করা হয়ে থাকে। গুরুকে উপস্থাপন করা মানে বুঝেন? গুরুকে উপস্থাপন করা মানে বুঝেন? বিশেষ করে যখন পাঠে বসার আগে এবং ঠিক আছে। তো যখন আমরা পাঠে বসছি, পাঠে বসার আগে গুরুদেব মন্ত্র বলে তারপরে আমরা পাঠ দিচ্ছি। তো এই পাঠের সময় কি গুরুদেবকে উপস্থাপন করা যায়? কি মনে হয়? কেন? এই জন্য বলা যায় না যে যখন আমি এত ভক্তের সামনে পাঠের সময় যখন নিজের গুরু মহারাজের আমি কোনো মন্ত্র বলবো, তখন অন্য কোনো গুরু ভাতা যদি কোনো কারণে কষ্ট হয়, তাহলে এই কষ্টটা আমার জন্য করবে, তাহলে কি বৈষ্ণব অপরাধ হয় না? এখানে আমার মনে হয় এরকম কোনো বৈষ্ণব অপরাধ হতে পারে না, প্রণাম মন্ত্র আপনি বলে ক্লাস শুরু করতে পারেন, তাতে অসুবিধা নেই। গুরু মহারাজের প্রণাম মন্ত্র তারপর বহুপদের প্রণাম মন্ত্র বলে ক্লাস শুরু করতে পারেন। কিন্তু আমি বলছি যখন ক্লাস দিচ্ছেন তখন যদি কোনো ভক্ত বারবার বলে আমার গুরু মহারাজ এইটা বলেছেন, 2 মিনিট পরে আবার আমার গুরু মহারাজ এইটা বলেন, আবার 2 মিনিট পরে আমার গুরু মহারাজ এইটা বলেছেন, এরকম বলা চলবে? কেন? শুধু গুরু মহারাজের কথাই বলছে, তো গুরু মহারাজের কথা বলা যাবে না নাকি? গুরু মহারাজ বলেছে বলে বলছি তো আমি বলছি গুরু মহারাজ এটা বলেছেন, এরকম বললে কেমন? ক্ষতিটা কোথায়? এটা গুরুবাদ প্রচার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? আমি আমার গুরুদেবকে যদি সবার সম্মুখে যদি উপস্থাপন করি, সেটা গুরুবাদ প্রচার হয়ে গেল না? হ্যাঁ, সেটা গুরুবাদ প্রচার হয়ে গেল না? কি করে প্রচার হলো? সবার সম্মুখে যদি আমার গুরুকে যদি সবার সঙ্গে সর্বোচ্চ উপস্থাপন করি, তাহলে সেটা গুরুবাদ প্রচার হয়ে গেল। আর সেটা আমি গুরুবাদের গুণ কীর্তন করলাম, সেটাই মনে হয় বেটার। আমি যেটা বলছি গুরু মহারাজ যেটা বলেছে ওইটাই তো আমি বলছি, আমি তো মন গড়া কিছু বলছি না। গুরু মহারাজ যেটা বলেছেন আমি ওইটাই বলছি, সেজন্য বলছি যে গুরু মহারাজ বলেছেন এটা। কি বলছি বুঝে আছে? তো বলবো না কেন? আমরা আন্ডারস্ট্যান্ড না করে আমাদের গুরু মহারাজের সেটা ভক্তদের মাঝে বিভ্রান্তির একটা শিকার হতে পারে হ্যাঁ, যে তার গুরুদেবকে মানে সে বড় করে দেখছে বা তার গুরু মহারাজের এই বাণী প্রচার করা শুরু করে, এটা মানে একটা ভক্তদের মাঝে একটা বিভ্রান্তির শিকার হয়। এমন কথা শুনেছেন কখনো ক্লাসে? এরকম কোন সিনিয়র ভক্ত ক্লাস দিচ্ছেন, ক্লাসের মাঝখানে বারবার গুরু মহারাজ এটা বলেছেন, গুরু মহারাজ এটা বলেছেন, এরকম বলতে শুনেছেন আপনারা? শুনেন নাই? আচ্ছা, তাহলে তো খুব ভালো। কিন্তু মাঝে মাঝে দেখা যায় হয়তো ওটা বলছে না, কিন্তু এমন ভাবভঙ্গি করছে, এমন অন্য কিছু কথা বলছে, পরোক্ষভাবে সে বুঝাতে চাইছে যে কি ইনি হচ্ছেন আমার গুরুদেব, ইনি হচ্ছেন প্রভুপাদের খুবই প্রিয়। এরকম ভাব প্রকাশ পায় কখনো কখনো ক্লাসে? হ্যাঁ, পায়। ঠিক আছে, এটা ঠিক আছে? কি করে ঠিক আছে বলো? সে যে বারবার তার সেই ভাবটা প্রকাশ করতে থাকে ক্লাসের মধ্যে, এটা কেমন লাগবে? যারা নতুন ভক্ত আছে তারা কি মনে করবে? যদি সে এমন কোনো ভাব প্রকাশ করছে তার কথার মাধ্যমে, বারবার একই জিনিসটা রিপিট হচ্ছে,
বুঝা যাচ্ছে? তাহলে যারা নতুন ভক্ত আছে ওরা কি মনে করবে? কেন বিভ্রান্ত হবে? যারা নতুন ভক্ত আছে ওরা কি মনে করবে? বুঝি এই গুরু মহারাজই ভালো, তার মানে এই গুরু মহারাজের কাছেই আমাকে যেতে হবে, তাই না? এখানে দেখুন, গুরুদেবকে উপস্থাপন করার মানে অর্থ এই নয় যে আমি একটা সেন্টার করেছি বা আমি একটা সেন্টারের মুখ্য ব্যক্তিরূপে আমি সেই সেন্টারটা চালাচ্ছি। আর আমি যদি ওইখানে সবসময় যদি আমার এইরকম চিন্তা থাকে যে আমার গুরু মহারাজের প্রচারটাই সেইখানে হবে, সেটা কি ইসকনের প্রচার হচ্ছে? তোমার গুরুদেব কি ইসকনের একজন গুরু? ইসকনের একজন গুরু, তাহলে তুমি আলাদা করে কেবল তোমার গুরু মহারাজের প্রচারটা করার উদ্দেশ্যটা কি? তুমি বুঝাতে চাইছো যে ইনি হচ্ছে কেবলমাত্র গুরু ইসকনের। তাহলে জিবিসি যে 60-70 জন প্রভুপাদের শিষ্যকে গুরুরূপে নির্বাচন করেছেন, বা ইতিমধ্যে এমন কি কিছু আছেন আমাদের প্রভুপাদের শিষ্যরাও গুরু হয়ে গেছেন ইতিমধ্যে, জানেন তো? এখনো প্রভুপাদের শিষ্যরাও গুরু আছে। তারপরে প্রভুপাদের শিষ্য ও শিষ্য তারাও এখনো গুরুপদ অধিকার করেছে, মানে আমাদের পিঢ়িতে, ঠিক আছে? তার মানে জিবিসি ভুল করেছে, তার মানে ওদেরকে গুরু করে, তাই না? এই তো এটাই বোঝানো হচ্ছে। তার মানে যারা গুরু পদে অধিষ্ঠিত হয়েছেন তাদেরকে বড় ছোট করে দেখার প্রয়োজনীয়তা নেই প্রকাশ্যে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই গুরুদেব যদি আমার জন্য বড় না হন তাহলে আমি তাকে গুরুরূপে কেন স্বীকার করব, তাই না? আমার জন্য তিনি অবশ্যই বড়, এবং ওনার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি, সেই জন্য ওনাকে আমি গুরুরূপে গ্রহণ করেছি। কিন্তু আমার কথার মাধ্যমে যদি অন্যদেরকে এমন ভাব আমি তৈরি করি যে ইনি হচ্ছে কেবলমাত্র সবচেয়ে প্রভুপাদের প্রিয় শিষ্য, প্রভুপাদেরই পরে ইনি হচ্ছেন একমাত্র, তাহলে সেটা কিন্তু ঠিক হলো না, তাই না? সেই জন্য গুরুকে উপস্থাপন করার সময় আমাদেরকে জানতে হবে যে কখন কিভাবে গুরুকে উপস্থাপন করতে হবে। যেমন দেখেছেন এরকম অনুভূতি আছে, কোনো অনুভূতি আছে কেউ হয়তো ভুলভাবে নিজের গুরুকে উপস্থাপন করছে বা পরিচয় করাচ্ছে, কোনো ভুলভাবে। যেমন একটা উদাহরণ আমি দিলাম যে সে তো ক্লাসে বসে আছে, বারবার তার নিজের গুরু মহারাজের কথাই বলছে, আমার গুরু মহারাজ যেটা বলেছেন, গুরু মহারাজ যেটা বলেছেন, এটা গুরুকে উপস্থাপন করাটা এটা সঠিক রাস্তা নয়। এরকম আরো কোনোভাবে হতে পারে, এরকম ভুলভাবে নিজের গুরুকে উপস্থাপন করা অন্যের সমক্ষে, অন্যের সামনে, অপরের সামনে নিজের গুরুকে ভুলভাবে উপস্থাপন করা কিভাবে করা যেতে পারে? প্রশ্ন বোঝা যাচ্ছে? কত রকম হতে পারে এরকম ভুল করে নিজের গুরুদেবের পরিচয় প্রদান করতে পারি অন্যের কাছে। হ্যাঁ, কিরকম ভাবে করতে পারে সেটাই? নবীন ভক্তের কাছে কিভাবে কি করবে? হ্যাঁ, আর কিরকম হতে পারে? এরকম হতে পারে কেউ বলবে আমার
গুরুদেব দেশি গুরু, তোমার গুরুদেব বিদেশি গুরু। হুম, তো আমার গুরুদেব অনেক সিনিয়র, হুম, ওই সব আটসব গুরুদেব অত সিনিয়র নয়, হুম। এরকম হতে পারে। এরকম হতে পারে। আর কিরকম হতে পারে? আর কিরকম ভুলভাবে নিজের গুরুর পরিচয় করাতে পারে? হ্যাঁ, গুরু মহারাজ অনেক সেবা করে। একটা উদাহরণ দিয়ে বললাম যে গুরু মহারাজ যেটা বলেছে, গুরু মহারাজ এটা বলেছে। এই গুরু মহারাজের অনেক শিষ্য। এই গুরু মহারাজ অনেক শ্রেষ্ঠ। নতুন ভক্তকে গিয়েছে কাছে, তাকে বলছে, এই আমার গুরু মহারাজ যখন বিদেশে গিয়েছিলেন তিনি এই জিনিসটা নিয়ে এসেছেন, সেই জিনিসটা আমি তোমাকেই দিচ্ছি। কি বুঝলে? আমার গুরু মহারাজ যখন বিদেশে গিয়েছিলেন তিনি এটা নিয়ে এসেছিলেন, এটা আমি তোমাকেই দিলাম। বুঝতে পারছো? আমি কিন্তু গুরুদেবের কথা কিছু বলছি না, কিন্তু আমি বলছি না যে আমার গুরুদেব তোমাকে দীক্ষা নিতে হবে, আমি বলেছি। না, আমি বলছি যে আমার গুরু মহারাজ যেটা বিদেশ থেকে নিয়ে এসেছি সেটাই তোমাকেই আমি দিচ্ছি, তোমার জন্য আমি এটা রেখেছিলাম। ভাব প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, তোমাকে আমি অত ভালোবাসি, তুমি কি করবে করো। জিজ্ঞাসা করছে, প্রভু আমি কি করব? সরাসরি বলছে না, তোমাকে কিন্তু আমি রাস্তা দেখিয়েছি, হ্যাঁ, সবকিছু তোমার কিন্তু আমি এখন পর্যন্ত দেখছি, ঠিক আছে, এখন তুমি কি করবে তুমি বুঝে নাও। কি বুঝলে? হ্যাঁ, যেদিন আইলো সঙ্গে সঙ্গে একটা গুরু মহারাজের ফটো আর প্রণাম মন্ত্রটা লিখে দিয়ে দিলাম। কিছুদিন পর সে ভক্তরা মনে করছে ঠিক আছে, তো জানে না তো কিছু। কিছুদিন পর সে যখন জানতে পারলো সে অন্য কোনো গুরু মহারাজের দিকে যখন মুডটা নিল, তখন ওই ভক্ত আর কি করে, ওকে দেখলে ওর সঙ্গে কথাও বলে না, তাই না? হ্যাঁ, হয় না এরকম? এরকম হতে পারে? এগুলো হচ্ছে ভুলভাবে নিজের গুরুকে উপস্থাপনা করা। যেমন মন্দিরে কোনো উৎসব, সাধারণ উৎসব অনুষ্ঠান চলছে, সেখানে বড় বড় কিছু পোস্টার করে আমাদের গুরু, আমার নিজের গুরু মহারাজের পোস্টারগুলো ছাপিয়ে দেওয়া। এটা হচ্ছে ভুলভাবে গুরু মহারাজকে উপস্থাপন করা। বুঝে আসছে? ইস্কনে অনেক গুরুদেবরা আছেন, সেই জন্য আমি যদি কেবল আমার গুরুদেবের কথা চিন্তা করি, আর একজন শিষ্য তার গুরুদেবের কথা সেরকম চিন্তা করবে, তাই না? তখন কি হবে? ঝগড়া বাঁধবে। কারণ এ চাইবে তার গুরুকে বেশি বড় করে দেখানো, ও চাইবে সে তার গুরুকে বড় করে দেখানো। এরকম দেখাতে গিয়ে দেখাচ্ছে এও তার উপরে উঠতে চায়, সে তার উপরে উঠতে চায়, তাই না? তখন ঝগড়াটা বাঁধবেই। এরকম ঝগড়া বাঁধালে প্রভুপাদ কখনো খুশি হবে না। ইস্কনের কোন সংস্থা আমি তৈরি করলাম, মনে করুন আমি একটা প্রচার কেন্দ্র খুললাম, খুলে সেখানে যদি আমার গুরুদেবের ফটোটা সেখানে রেখে দেই প্রভুপাদের পরে, তাহলে কি হবে? সকলে মনে করবে ইনি হচ্ছে এখানকার গুরু। নতুন যারা আছে ওরা কিন্তু কিছু বুঝে না, ওরা কিছু বুঝে, তুমি ওকে যেরকম শিখাবে ওরা সেরকমই করবে। যখন প্রথম দিন এসে দেখছে প্রভুপাদের পরে উনি হচ্ছে মনে হচ্ছে ইস্কনের একমাত্র গুরু, আর কেউ নেই। ভুলভাবে গুরুকে উপস্থাপন করা হচ্ছে, তার মানে ওরা জীবিত অনুমোদন নয়। কিছু বুঝে যাচ্ছে? তো এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে সেটি সংস্থার পক্ষে ক্ষতি হতে পারে। বলুন। ইসকন ভক্তরা নতুন সদস্যদেরকে শিক্ষা দেবেন তারা যেন শ্রী প্রভুপাদের
এবং কৃষ্ণ ভাবনামৃতের ব্যাপারে তাদেরকে যারা শিক্ষা দিচ্ছেন তারা যেন তাদের কাছ থেকে দিক নির্দেশনা, প্রশিক্ষণ ও সহায়তা গ্রহণ করে। এটি হচ্ছে জিবিসির বক্তব্য। আলোচনা করো। সেই স্কুল সদস্যরা কবে এবং কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন তা তারা নিজেরাই নির্ণয় করবে, কিন্তু তারা যেন প্রবাদকে তাদের প্রতিষ্ঠাতা আচার্য ও প্রধানত শিক্ষাগুরু হিসাবে সম্মান প্রদর্শন করে। জিবিসি কর্তৃক এই আইন নির্ধারিত হয়েছে। শাস্ত্রে বলছেন গোপয়ের দেবতম ইষ্টম গোপয়ের গুরুমাত্মনা গোপয়ের চ নিজম মন্ত্রম গোপয়ের নিজ মালিকম। এই জিনিসগুলো আমাদেরকে গোপন রাখার কথা শাস্ত্রে বলছে। কাকে কাকে গোপন রাখতে হবে? নিজের ইষ্টদেরকে, দীক্ষাগুরুকে, মন্ত্র এবং জপমালা। এটি হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী বলেছেন। তো যদি শাস্ত্রে বলছে গুরুদেবকে গোপন রাখার কথা, তাহলে প্রচার করাটা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ। ঠিক আছে? তো এই শাস্ত্রের সিদ্ধান্ত মেনে আমাদেরকে চলা উচিত। তারপর বলছেন নাটক করার সময় নেই। আলোচনা করে নিয়েছি আমরা। জেনে রাখুন, এটা ওই ইস্কনের আইন। পড়ুন একজন। বর্তমান ইস্কন আচার্যবর্গদের উপস্থাপন করা। শিলা প্রভুপাদ ব্যতীত ইস্কনের দীক্ষা ও শিক্ষাগুরুর শিষ্যরা গুরুদেবের চিত্র সম্বন্ধিত টি-শার্ট, পোস্টার, জগতী বাটন, অ্যাপ ইত্যাদি করতে বা প্রকাশ্যে প্রদর্শন করতে পারবে না। বুঝা যাচ্ছে কি? কখনো কখনো দেখা যায় কি, এটা একটা উদাহরণ একজন বলছিলেন, বলছেন ওনার কাছে একজন ধূপ বিক্রি করতে এসছে। ধূপবাতি বুঝেন তো? ধূপ দেখা যায় না ভগবানকে। তো ধূপের যে প্যাকেট আছে ওতে তার গুরু মহারাজের ফটো আছে। বুঝতে পারছেন? ধূপের প্যাকেটের উপর ছবি থাকে না, ধূপের প্যাকেটের উপরে তার গুরু মহারাজের ছবি আছে। তো সে নিয়ে এটা ভক্তদের দিচ্ছে। তো ভক্ত বলছে কি ব্যাপার? ও তার মানে এই ধূপটা কেবলমাত্র তোমার গুরু মহারাজের জন্যই পূজার লাগবে নাকি? বুঝা যাচ্ছে? এই ধূপটি আর কার জন্য ইউজ করা যাবে নাকি? ধূপের প্যাকেটের উপরেও তোমার গুরু মহারাজের ছবি করে দিয়েছ না, ওইটা ঠিক নয়। এরকম করা যাবে না। এই ভক্তটা কে? হ্যাঁ হ্যাঁ, ও বুঝে না, তার মানে বাংলা বুঝে না। তো এইরকম করা উচিত নয়। এই শুনবেন, এই গুরু এরকম ভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, সেই জন্য জিবিসি বলছেন কোনো মাঝে মাঝে গুরুদেবের চিত্র সম্বন্ধিত টি-শার্ট, গুরু মহারাজের ছবি দিয়ে বড় ছবি দিয়ে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে, সেটা করা চলবে না, জিবিসি বলছে। আর পোস্টার, বড় বড় পোস্টার করে সেরকম চলবে না। জপথলি বাটন দেখেছেন? জপথলিতে গুরু মহারাজের ছবিটাকে লাগিয়ে ঘোরা, ওটা চলবে না। আর কি কেপ, গুরু মহারাজের নাম দিয়ে দিয়েছে বড় করে, হ্যাঁ, ইত্যাদি করতে বা প্রকাশ্যে প্রদর্শন করতে
পারবে না। বুঝে গেছে? তারপর পড়ো একদম। বর্তমান ইস্কন আচার্যবর্গের উপস্থাপন করা। ইস্কন মন্দিরের বাসিন্দারা ইস্কন দীক্ষা ও শিক্ষাগুরুদের চিত্রপট একান্তে তাদের ঘরে রাখতে পারে, কিন্তু ইস্কন মন্দিরের প্রাঙ্গণে প্রকাশ্যে প্রদর্শন করতে পারবে না। বিশেষ অনুষ্ঠানের প্রচারে এর ব্যতিক্রম ঘটতে পারে। ইস্কন আইন ও বিধিমালা। বুঝে গেল? মন্দির প্রাঙ্গণে প্রকাশ্যে প্রদর্শন করতে পারবে না, বিশেষ অনুষ্ঠানে প্রচারে এর ব্যতিক্রম করতে পারে। একদিন হয়তো গুরু মহারাজের কোনো বিশেষ অনুষ্ঠান প্রোগ্রাম চলছে, সেদিন এটা করা যেতে পারে, এটা ব্যতিক্রম। কিন্তু এটা প্রত্যেক দিনের একটা মানে নিয়মের মতন। যেমন মন্দিরে আসলে আমরা দেখতে পাই কি প্রভুপাদের গ্রন্থ আছে, প্রভুপাদের ছবি আছে, এইসব জিনিস নিয়মিতভাবে যেরকম থাকছে, আমার নিজের গুরু মহারাজের বইটা সেখানে সেরকম করে করা উচিত না। বুঝা যাচ্ছে? ওয়েবসাইট ছবি পড়ো। ওয়েবসাইটে ছিল প্রভুপাদের ছবি লঙ্ঘনীয়ভাবে প্রকাশিত। হুম। সমস্ত ইসকন কেন্দ্র প্রচারকগণ দায়িত্বের সাথে নিশ্চিত করবেন যেন কেন্দ্র থেকে প্রকাশিত যে কোনো এবং সমস্ত ওয়েবসাইটের ভূমিকাতে যেন শিলা প্রভুপাদের ছবি লঙ্ঘনীয়ভাবে প্রচারিত হয়। এই ছবি যে কোনো ছবি হতে বড় হবে, যেমন জিবিসি কেন্দ্রের অধঙ্গ বা ধুরন্য। শিলা প্রভুপাদের নিয়ম মাফিক নাম এবং উপাধিতে সম্বোধিত করা উচিত। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণারিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠাতা আছে। এখানে বলছেন যে আমাদের ইসকনের যে সমস্ত ওয়েবসাইট থাকবে সেখানে প্রভুপাদকে অবশ্যই রাখতে হবে, আর তার সম্পূর্ণ নাম যে কৃষ্ণ কৃপা স্মৃতি শ্রী অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এটা লিখতে হবে। এটা হচ্ছে ডিভিশনের নিয়ম। লাস্টে পড়ো, এটা শেষ। জাহির করা নয়, বরং অনুসরণ করা। আমি গৌরের বারবার বলে বলে মহাপ্রভুর ভক্ত বলে জাহির করাটা যথেষ্ট নয়, বরং মহাপ্রভুর শিক্ষাকে যারা অনুসরণ করে তাদের মধ্যেই পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়ার সব লক্ষণ ফুটে ওঠে। বুঝা যাচ্ছে? আমি গৌরের এরকম বললে কি গৌরের হওয়া যায়? আমি অমুক গুরুর, আমার গুরু মহারাজ মহান, চলবে না। বুঝা যাচ্ছে? কোন প্রশ্ন বা মন্তব্য যা কিছু আলোচনা করলাম এই গুরুকে উপস্থাপন করার নিয়ে? কিছু নেই। পরবর্তী যাচ্ছি আমরা। এখন ত্রয়োদশ পাঠ, ইসকনের আভ্যন্তরীণ সম্পর্ক। আমাদের মধ্যে আমরা বৈষম্য দেখি। বৈষম্য বুঝেন? বৈষম্য কথা বুঝেন? তফাৎ। হ্যাঁ, তফাৎ। তফাৎ, আলাদা করে দেখা। দেখো পড়ো তো এটা, বৈষম্য। বৈষম্য কিছু বস্তুর মধ্যে পার্থক্য বা প্রভেদ নিরূপণ করা, উল্লেখ করা অথবা দর্শন করা। বুঝে যাচ্ছে? কিছু বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে। তা
তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করা। এরকম কিভাবে যে গুরু ভিত্তিক বৈষম্য হয়ে থাকে বলতে পারবেন? আপনার কোনো অভিজ্ঞতা আছে, দেখেছেন গুরু ভিত্তিক বৈষম্য? ভালো কীর্তন করা, ভালো প্রবচন লেকচার দেওয়া। সেরকম আর কিরকম ভক্তরা গুরু ভিত্তিক বৈষম্য করে পার্থক্য নিরূপণ করে থাকে? গুরুদেব খুব মহান, আমার গুরুদেব খুব মহান। আমার গুরুদেব বিদেশে প্রচার করে। ঠিক আছে, কিন্তু আর একটু বলুন আলাদা ভাবে যে কিভাবে একটা গুরুর শিষ্যরা তারা কিভাবে অন্য গুরুদের থেকে তাদেরকে নিজের একটা দল ভারী করার মতো একটা বৈষম্য দেখে কিরকম ভাবে করে? আমাদের তাড়াতাড়ি দীক্ষা দিয়ে দিই। হ্যাঁ বলো বলো। আমার গুরু মহারাজ তাড়াতাড়ি দীক্ষা যায়, গুরু মহারাজ তো কি, গুরু মহারাজ সব এখানে আসো তাড়াতাড়ি। না না হ্যাঁ আমরা সবাই এখানে ব্যতিক্রম করলে বা সমস্যা পয়সা কোনো বাইরে আচ্ছা আচ্ছা বাস্তব মহারাজ বাস্তব বাস্তব প্রত্যেক বছর আমরা আছি এখানে হঠাৎ করে দুজনের ইয়া তারা তো না পয়সা কোনো বাইরে আমার গুরু মহারাজের গুরু ভ্রাতাদের মধ্যে সম্পর্ক। হ্যাঁ আমরা আমাদের গুরু ভাইদেরকে নিয়ে আলাদা করে প্রোগ্রাম করবো, সেখানে আর কাউকে ডাকবো না। কিরকম বৈষম্য করে জানেন? বৈষম্য এরকম, আচ্ছা তুমি মন্দিরে গিয়েছো, ঠিক আছে, তখন তোমাকে দেখার সাথে সাথে প্রথম প্রশ্ন ভক্তরা কি জিজ্ঞাসা করে বলো তো? তুমি কোন গুরু মহারাজের শিষ্য? এরকম দেখা যায়? যায়। বাংলাদেশেও যাও, এখানে যাও, যেখানে যাও, ভারতে যাও, যে কোনো মন্দিরে হঠাৎ করে গেলে কাউকে দর্শন করার পরে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, কোন মহারাজের শিষ্য? তোমার গুরুকে, কার শিষ্য তুমি? বুঝতে পারছেন? আমাদের একজন শিক্ষক, তিনি মায়াপুরে কদম গিয়েছেন, হাত তুলুন দেখি। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই যে মেন রোডটা আছে না, সেঙ্গন রোড, সেখান থেকে কাপ রোডে ঢুকে আমরা এখানে মন্দিরে আসছি। এই দূরত্বটাকে দুইবার করুন, কতটা দূরত্ব হচ্ছে বুঝা যাচ্ছে? এইটা এই যে দূরত্ব আছে, এটা যদি দুবার করা হয় যতটা দূরত্ব, আমাদের পঞ্চতত্ত্ব মন্দির থেকে আমাদের ইনস্টিটিউট যেখানে আছে চৈতন্য ভবনে, সেখানে দূরত্ব ঠিক অতটুকু বলতে পারেন, বা আরো একটু কমও হবে, ঠিক আছে? তো বৃষ্টির সময়, তো বৃষ্টির দিন আমাদের সেই যিনি শিক্ষক তিনি কি করছেন, যখন দেখছেন বৃষ্টি হচ্ছে তখন দেখছি কি করে যাই, বৃষ্টি হচ্ছে, দেখছে একটা ভক্ত ছাতা নিয়ে যাচ্ছে, তখন তিনি কি করেছে, চোখ চোখে, প্রভু আমি আপনার সঙ্গে যেতে পারি? বলছে তো ও এসে গেছে, এতটুকু রাস্তা যাচ্ছে, তার মধ্যে প্রথম জিজ্ঞাসা করছে আপনার গুরু মহারাজ কে? আরে ও বৃষ্টিটা হচ্ছে, তোমাকে একটু ছাতাটা শেয়ার করার জন্য যাচ্ছে, এতটুকুর মধ্যে তোমাকে জিজ্ঞাসা করতে হবে তোমার গুরু মহারাজ কে? বোম্বেতে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, বিশাল বড় রেস্টুরেন্ট। বোম্বে গিয়েছেন ইসকনে? যারা যান, সেখানে এই শনিবার রোববারে 70 লোক খেতে আসে, এমনকি বসে জায়গা পাওয়া যায় না, এত লোক আসে, ভিড় হয়। তো একজন প্রভু তিনি গিয়েছেন খাবার জন্য এই রেস্টুরেন্টে, তো সেখানে যে বুফে সার্ভিস সিস্টেম আছে, নিজেকে প্লেট নিয়ে যেখানে ইচ্ছা বসে যাবে। তো উনি প্লেট নিয়েছেন, নিয়ে সমস্ত আইটেম নিয়েছে, নেওয়ার পরে যখন থালিটা ভর্তি হয়েছে তখন দেখছে চতুর্দিকে, আচ্ছা আমি কোথায় গিয়ে বসতে পারি? সব জায়গায় তো ভর্তি দেখতে পাচ্ছি, হয়তো একটা জায়গায় এটা একটু আসন খালি আছে, কিন্তু সেখানে কর্মীরা আছে, মনে করছে ওদের কাছে গিয়ে বসাটা কেমন লাগে,
তো দেখছি একটা কোনাতে 3 জন ভক্ত বসে আছে, একটা সিট খালি আছে। তাহলে ভক্তদের সঙ্গে কি বসে, সেটা প্লেটটা নিয়ে গিয়েছে, নিয়ে এসে এরকম কাছে দাঁড়িয়ে আছে, ওরা 3 জন বসে আছে। প্রভুগণ, আমি কি আপনাদের সঙ্গে বসতে পারি? হ্যাঁ, আসুন 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 আসুন, বসুন। তো প্লেটটা হাতে ধরেছে, ধরে মানে টেবিলের উপরে রেখে বসতে যাচ্ছে, বসা হয় নাই তখন পর্যন্ত। প্রভু, আপনার গুরু মহারাজ কে? বলুন। ও প্লেটটা নিয়ে তার সঙ্গে বসে প্রসাদ পাবে, এতটুকু মধ্যে ও তো বসতেও সময় করে নাই। তার মধ্যে জিজ্ঞাসা করে, তোমার গুরু মহারাজ কে? হ্যাঁ, এত বৈষম্য। ওর গুরু মহারাজ যদি আর কেউ হয়, তোমার গুরু যদি শিষ্য নেই, আমাকে বসতে দিবে না নাকি? ওখানে বসতে পারবে না। মন্দিরে প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ, মন্দিরে প্রোগ্রাম চলছে, হঠাৎ করে আমার গুরু ভাই একজন এসে গেছে। তখন কি করলাম বলুন তো? উনাকে নিয়ে আমার গুরু মহারাজের শিষ্যদেরকে নিয়ে টালা করে প্রোগ্রাম করা, হঠাৎ করে। বা হঠাৎ করে যদি, হঠাৎ করে হতে পারে কখনো কখনো, কিন্তু মাঝে মাঝে রেগুলার এরকম হয়ে যায়। বুঝে যাচ্ছে কি বুঝে যাচ্ছে? বৈষম্য দেখা। আমরা যেটি করছি এইরকম ইস্কনে আর কেউ করে না। আমরা হচ্ছে ইস্কনে শুদ্ধ ভক্ত। কিছু বুঝে যাচ্ছে? হ্যাঁ, বৈষম্য দেখা। আমার গুরুমা সব শিক্ষিতদেরকে দীক্ষা দেয়, তোমার গুরুমা যাকে পারে তাকে দীক্ষা দিয়ে দেয়। আমরা সব একটু ভালো আছি। বৈষম্য দেখা যাচ্ছে? কোনো বস্তুর মধ্যে পার্থক্য, কোনো দর্শন করা। আরে যারা মূর্খ ওরা ভগবানের ভক্ত হতে পারে না, যারা শিক্ষিত তারাই কেবল ভগবানের ভক্ত হতে পারে। শাস্ত্রে এটা বলেছে। বৈষম্য দর্শন হচ্ছে না? তোমরা কম শিক্ষিত, সেই জন্য তোমাদের একটু গুরুত্বটা কম থাকবে। বৈষম্য এরকম হতে পারে ইস্কনে? হ্যাঁ, পারে? হয় না? তাহলে আমরা কি করবো এরকম? সেদিন কি আমাকে বলছে এখানকার যারা লিডার আছে, এই লিডারদেরকে এই কোর্সটা করা উচিত। এইরকম বলছিল আমাকে। আমরা হ্যাঁ, জিবিসি যেটা করেছে, ওনারা চাইছে লিডাররাও এই কোর্সটা করবে, যারা দীক্ষা নিয়ে গেছে ইতিমধ্যে। বৈষম্য বেশি কারা করে বলুন তো? লিডাররা বেশি বৈষম্য করে। আপনাদেরকে যদি কখনো লিডার হতে হয়, আপনাদের মধ্যেও কেউ কখনো লিডার হতে পারে। এখন যারা লিডার পদে অনেক ধরে যুক্ত হয়ে আছে আর এরকম বৈষম্য রূপ, তাদের ক্যান্সার রূপ ধরে গেছে, তাদেরকেও ওষুধ দিয়ে ভালো করা যাবে না। ক্যান্সারকে ওষুধ দিয়ে ভালো করা যাবে না, বুঝে যাচ্ছে? কিন্তু যাদেরকে ক্যান্সার হয় নাই, ওদের যদি আমরা সতর্ক করে দিই, তাহলে ক্যান্সার থেকে বেঁচে যাবে। তো তোমরা যদি ভবিষ্যতে কখনো কেউ সেরকম লিডার হও, এইরকম বৈষম্য দৃষ্টি যেন তোমরা না করো। না, তোমাকে বলতে হবে না ওদেরকে, তোমাকে ওকে শিক্ষা দিতে হবে না। ও তো বলবে আমি এখানে প্রেসিডেন্ট হয়ে আমার চুল দাড়ি পেকে গেল, তুমি আমাকে শিখাইতে এসছো? হ্যাঁ, কোথায় থেকে কি শিক্ষা পেয়েছো? সিঙ্গাপুরে গিয়েছিলে, এইটা শিক্ষা পেয়েছো তুমি? সেই জন্য আমাকে বড় বড় কথা বলছো। আমি ছোট ছিলাম তখন থেকে মন্দিরের অধ্যক্ষ হয়ে চালাচ্ছি, তোমাকে আমাকে শিখাইতে হবে না। আমি ইস্কনে তোমার থেকে আগে এসেছি, অনেক কিছু আমি জানি, তাই তো? এরকম বলবে তোমাকে জ্ঞান দিয়ে দিবে। সেই জন্য বড়দেরকে জ্ঞান দিতে যাবে না কোনো। ইস্কন জিবিসি অনুমোদিত এই শিক্ষাটা হচ্ছে তোমার নিজের কল্যাণার্থে। তুমি যদি ভবিষ্যতে কখনো সেরকম পদের অধিকারী হও, তোমার ভিতরে যেন সেরকম রোগটা না ঢুকে তুমি নিজেকে প্রোটেক্ট করো। আর তুমি যেখানে থাকবে দেখবে ধীরে ধীরে তুমি আরো উন্নত হতে পারবে। তোমাদের নিজেদের দেখো, এখানে এই যে কোর্সটা হচ্ছে না,
কিছু কিছু ভক্ত আমার কাছে আসছে, বলছে প্রভুজি কি করো, নিরুপায় অবস্থা, আমার কিছু করার নেই। আমিও বুঝতে পারছি আমাদের লিডারদের এরকম ভাবে মাঝে মাঝে জালে বা খপ্পরে পড়ে আছে, কিছু করার থাকে না সেখানে। কিন্তু কিছু করতে হবে না তোমাকে, তুমি সৎ শিক্ষা গ্রহণ করে না, তুমি ভালো হয়ে যাও নিজের ভিতর থেকে থাকো, কিছু করার নেই, এই মুহূর্তে কিছু করতে পারবে না তুমি, কিন্তু তুমি কমপক্ষে বুঝো যে এটা ভুল, এটা ঠিক নয়, তুমি নিজেকে বাঁচিয়ে নাও। এখন সাধারণ কথা, হয়তো আমাদের পরিবেশ পরিস্থিতির চাপে মাঝে মাঝে এরকম পরিস্থিতির আমরা শিকার হয়ে যাই, কিন্তু হওয়ার পরে যখন আমরা ভুল বলে জানতে পারি, যেন আমি সেই ভুল পথের পথিক না হই। কি বলছি বুঝা যাচ্ছে না? এটা ঠিক না? আমরা তো বড়দেরকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা যেন নিজে ঠিক থাকি। কিছু বোঝা যাচ্ছে? এই বৈষম্য জিনিসটা ভালো না, আমাদের ইস্কনের আভ্যন্তরীণ সম্পর্কটাকে ভালো করে বজায় রাখতে হবে। সেজন্য পড়ুন তো, কোনো বিশেষ দল বা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার কারণে শুধু কোনো ব্যক্তিকে পক্ষপাতপূর্ণ আচরণ করাকে বৈষম্য বলা হয়। এর মাধ্যমে কোনো একটি বিশেষ দল বা শ্রেণীর অন্তর্ভুক্তদেরকে কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা সীমাবদ্ধতা সৃষ্টি করা হয়, যা অন্য শ্রেণী বা দলের অন্তর্ভুক্তদের ক্ষেত্রে হয়ে থাকে না। বোঝা যাচ্ছে? মনে করুন কোন এক গুরুদেবের শিষ্য, তিনি মন্দিরে খুব ভালো পদে অধিষ্ঠিত আছেন, তখন তিনি কি করলেন, তার যে গুরু মহারাজের যে সমস্ত শিষ্যরা আছে, তার গুরু ভ্রাতারা আছে, তাদেরকেই নিয়েই সব কিছু সে করতে থাকে। সে হচ্ছে মন্দিরের অধ্যক্ষ, তার গুরু ভ্রাতাকে বানাইলো কি মন্দিরের জেনারেল ম্যানেজার, আরেকজনকে বানিয়ে দিল টেম্পল কমান্ডার, আরেকজনকে বানিয়ে দিল ট্রেজারার, আরেকজনকে বানিয়ে দিল হেড পূজারী। মানে তার যে গুরু মহারাজের শিষ্যরা আছে, তাদেরকে নিয়েই এই মন্দিরে সব কিছু করতে থাকে। এরকম হয় না? হয়ে থাকে ইস্কনে, আমরা দেখছিও এরকম। এটা কারা করে জানেন? এটা লিডাররা করে থাকে। ইস্কনের যে সমস্ত লিডার, তারা এরকম করে থাকে। কিন্তু আপনারা ভবিষ্যতে যেন এরকম এত শিকার না হন, সেটা বলা হচ্ছে। কোন বিশেষ দল বা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার কারণেই শুধু কোন ব্যক্তিকে পক্ষপাতপূর্ণ আচরণ করাকে বৈষম্য বলা হয়। এখানে পক্ষপাত হচ্ছে না, ভক্তিতে এসে আমরা যেন পক্ষপাত না করি। কি বলছে এখানে? আমরা আলোচনা করে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, তারপরে পড়ুন। যদি এখন এখনো দৃঢ়গত না হয়ে থাকেন, হ্যাঁ, যদি কোনো ছাত্র ও ধরনের ঘটনা চিহ্নিত করতে ব্যর্থ হয়, তবে তাদের প্রত্যেকের সাথে কথা বলা যেতে পারে এবং নিচের বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করে। মানে তিনি সকলের সঙ্গে মিশতে পারেন, কিন্তু তিনি সকলের সঙ্গে মিশার সময় এই বিষয়গুলোকে তাকে ধ্যান দিতে হবে। কি বিষয় পড়ো, এটা পড়ো। অন্য শিষ্যদের অযথাভাবে বৈষম্য বা ভেদ সৃষ্টি করার ঘটনা যেটা তারা নিজেরা দেখছেন। বোঝা যাচ্ছে? যদি এখনো কোনো নতুন ভক্ত আছে, সে এরকম বৈষম্য দেখছে, সকলের সঙ্গে মেলামেশা করছে, কিন্তু দেখতে পাচ্ছে এর গুরুর শিষ্যরা এইরকম বৈষম্য দেখছে, ওই গুরুর এইরকম বৈষম্য দেখছে, তাকে নিজেকে বুদ্ধি বিচার বিবেচনা খাটিয়ে তাকে দেখতে হবে অন্য শিষ্যদের যথাভাবে বৈষম্য বা ভেদ দৃষ্টি করার ঘটনা কি আছে, যেটা তারা নিজেরা দেখছেন, নিজেকে বুঝতে হবে সেটা। তারপরে কি, অথবা সাধারণত ইসকনে কিভাবে শিষ্যরা কিভাবে তাদের শিক্ষাগুলোর ভিত্তিতে অযথাযথভাবে বৈষম্য তৈরি করতে পারে। ঈশ্বর আমাদেরকে
জানতে হবে আগে। দেখুন শ্রীমদ্ ভাগবত থেকে এই উক্তিটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদেরকে এরকম বৈষম্যপূর্ণ আচরণ করতে নাই ভক্তি জীবনে এসে। বলুন। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই একই ধর্ম ভগবত ভক্তিতে নিযুক্ত। তোমাদের সৌহার্দ্য দর্শন করে এত প্রসন্ন হয়েছি যে আমি তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। শ্রীমদ্ ভাগবত। দেখতে পাচ্ছেন, যখন আমরা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে থাকি, একে অপরের সঙ্গে মিলেমিশে চলি, তখন ভগবান আমাদের কৃপা করেন, প্রভুপাদ আমাদের কৃপা করেন, সমস্ত গুরু পরম্পরা আমাকে কৃপা করেন আমাদের। এই বৈষম্য থাকলে কিন্তু ভগবানের বা গুরু পরম্পরার কৃপা পাওয়া যায় না। সাধারণ কথা চিন্তা করুন, কেন বৈষম্য করবো? আমরা সকলে ভগবতী পালন করতে এসছি না এখানে? আচ্ছা, এরকম কি আমাদের ইস্কনে আছে? একজন গুরুদেবের শিষ্য সে এক রকমের তিলক করে, আর একজন গুরুদেবের শিষ্য আলাদা রকমের তিলক করে? একটা গুরুর শিষ্য সে এক রকমের কাপড় পরে, আর একটা গুরুর শিষ্য আলাদা রকমের কাপড় পরে, এরকম আছে? আমরা সকলেই একই রকমের প্রসাদ পাই, সকলেই 16 মালা জপ করি, সকলেই 4টি নিয়ম পালন করি, সকলেই কণ্ঠমালা একই রকমের ধারণ করি, সকলেই একই রকমের তিলক ধারণ করি। আমাদের মন্ত্রটা এক মন্ত্র, তাই না? যদি কেটে দেওয়া হয় শরীর, কার মধ্যে কাল রক্ত, সাদা রক্ত এরকম বেরোবে? তো বৈষম্যটা কোথায় থেকে এসে পড়ছে ভাই? তুমি একই রকমের মন্ত্র জপ করছো, সবকিছুই একই শিক্ষা পাওয়ার পরেও তুমি তার মধ্যে বৈষম্য সৃষ্টি করছো। এটা হচ্ছে 1 নম্বর দেহভিত্তিক। আমাদের স্কুলের প্রথম শিক্ষা কি? আমি দেওয়ানই আত্মা। কিন্তু এখনো এই যে বৈষম্য দর্শন করা হচ্ছে পুরা দেহভিত্তিক বা যোগ্যতা ভিত্তিক হয়ে পড়ে মাঝে মাঝে। এখন এটা মাঝে মাঝে বিশেষ বৈষম্য দেখা যায়, কারা শিক্ষিত আছে আর কারা মূর্খ আছে, এদের মধ্যে বৈষম্য করা। ঠিক আছে, যারা হয়তো শিক্ষিত আছে ওরা ইংলিশে কথা বলতে পারে, কিন্তু যারা মূর্খ আছে তারা ইংলিশে কথা বলতে না পারলে তার তো ভক্তি তো ছেড়ে দিচ্ছে না, ভক্তি তো করছে, তাদেরকেও সেরকম সুবিধা সুযোগ দিতে হবে। সিঙ্গাপুরে হয়তো আমরা অনুভব করি না, হয়তো বাংলাদেশে বা ইন্ডিয়ায় অনুভব করি, যাদের অর্থ বেশি আছে, অর্থ কম আছে। তারপর বৈষম্য দেখা। তো আমাদেরকে জানতে হবে এই জিনিসটা কিন্তু ইস্কনের জন্য কোনো মঙ্গলজনক নয়। ছেড়ে দাও, করতে হবে না। এখন ছিল প্রভুপাদ বলছেন, পড়ুন। আমার জন্য তোমাদের ভালোবাসার প্রমাণ আমি তখনই পাবো, প্রভুপাদ বলেছেন, যখন দেখবে যে আমি চলে যাওয়ার পরেও একে অপরের সাথে সহযোগিতা করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি, এটা ছিল প্রভুপাদের উক্তি। ছিল প্রভুপাদ তখন খুশি হবেন যখন তিনি দেখবেন আমরা একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রেখে এই সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তখন প্রভুপাদ আমাদের প্রতি অত্যন্ত খুশি হবেন, প্রসন্ন হবেন। আমরা যে কোনো গুরুদেবের শিষ্য হতে পারি না কেন, সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে। বোঝা যাচ্ছে? কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য আছে? তখন পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি। যে কোনো কিছু আপনি খোলা মনে জিজ্ঞাসা করতে পারেন, এখানে কোনো ভয় নেই। যদি কোনো ভয় থাকে, ভয়টা বাদ দিয়ে প্রশ্ন করতে পারেন। আর যদি প্রশ্ন করার পরে আপনার উপরে কোনো বিপদ আসে, আমাকে জানাইবেন, আমি প্রকাশ্যে বলছি।
আমাকে খালি জানাবেন যে প্রভু আপনি এসেছিলেন, ক্লাস দিচ্ছিলেন, আপনি নির্ভয়ে প্রশ্ন করতে বললেন, আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, এই জন্য অমুক ভক্ত বা অমুক গুরু মহারাজের শিষ্য আমাকে এরকম করেছে, শুধু আমাকে জানাবেন, তারপর দেখা যাবে ফলাফলটা কি হতে পারে। সেটা তো অন্ধকারে হবে, হ্যাঁ, এটা অন্ধকারে হবে যে বোঝা যাবে না সে এটা করতেছে, ঘটনা পরে বোঝা যাবে যে আমার কিন্তু আমি এটা বলছি বুঝে যাচ্ছে না, জিবিসির তরফ থেকে কিছু নিয়ম আছে, সেজন্য যদি ভক্তদের উপরে কোনো উৎপাত করা হয়, যে উৎপাত করবে ওর কপালে দুঃখ আছে জেনে রাখুন। তার কপালে মধ্যে কি শুনে দুঃখ দিতে পারে অন্য কোনো সম্ভব না, কারণ আমাদের কাছে বলা যাচ্ছে না সেটা, কারণ বলো 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 কি বলতে না, পিছনে হাত তুলছিল। এই বিষয়ে আরেকটু আমাদেরকে সতর্ক করে বলুন, আমরা কিভাবে সামনের দিকে আমাদের এই পদক্ষেপকে ভালোভাবে আমরা ধরে রাখতে পারবো? কোনটা? এই সময়ের ভিতরে যে আলোচনাটা, এটা হচ্ছে নিজেদের ব্যাপার, তুমি নিজে যারা শিক্ষা করেছো এটাকে পালন করবে, এই ধরে রাখবে। সিনিয়র পজিশনদেরকে সম্মতি যদি আমরা কিছু বলে থাকি, সেটা যদি বাধা না, ওটা কি করতে হবে, সিনিয়র ভক্তের মধ্যে যদি এরকম দেখার পরে মানে সততা করছে, তোমরা তাকে বেশি কিছু বলো না, যেটা বললাম না, এই পাকা বাঁশকে কিন্তু বাঁকানো যায় না। পাকা বাঁশকে বাঁকানো যায়? পাকা বাঁশকে বাঁকাতে পারবে না, তাকে বাঁকাতে চেষ্টা করো না, তুমি তুমি নিজের মতন হয়ে যাও। বলো। আমাদের মনের মধ্যে যে দিলের ভাবটা আছে এটা কিভাবে আমরা যাতে না আসে, কি করলে ভাবটা আসবে? ওই জন্য তো শিক্ষাটা দেওয়া হচ্ছে, তোমাকে নিজে পালন করতে হবে, আর কি করবে? ঔষধটা দেওয়া হয়েছে, ঔষধটা গ্রহণ করতে হবে। ওষুধ পাওয়ার পরে যদি জিজ্ঞাসা করছে প্রভু এখনো রোগটা আছে, কি করব? ওষুধটা খেতে হবে নিজেকে। ওষুধ দিলেন উনি, আমি না খেয়ে বৈশারে রেখে দিলাম বা ফেলে দিলাম, তাহলে আপনার রোগ ভালো হবে না। রোগটার জন্য ওষুধটা খেতে হবে, তারপরে চর্চা করতে হবে। আরেকজন নিজের মালা, নিজের মানাকে গোপন রাখতে হবে। ইষ্ট দেবতা তো ভগবান শ্রীকৃষ্ণ, তাকে গোপন রাখা যাবে না। এই জন্য বলছেন আমি গৌরের, আমি গৌরের। ইষ্টদেবকে গোপন রাখা মানে হচ্ছে এরকম, ইষ্টদেবের একটা মন্ত্র থাকে, ঠিক আছে, ওই মন্ত্রকে সকলের কাছে বলতে নেই। আর আমার যে ইষ্টদেবকে সেটা আমি জানি। যেমন ভগবানের, যেমন মনে করুন এখানে জগন্নাথ আছেন, গৌর নিতাই আছেন, কোথায় রাধা মদন মোহন আছেন, কোথায় রাধা গোবিন্দ দেব আছেন, কোথায় রাধা গোপীনাথজি আছেন, শ্যাম সুন্দর আছেন। তাহলে কার ইষ্টদেব কে? বুঝে যাচ্ছে কি বলছি? কৃষ্ণের একটা নাম আছে না, আবার এরকম ভাবে যে নামগুলো আমি বললাম, সেরকম যে যার তার একটা ইষ্টদেব হতে পারে, সেই ইষ্টদেবকে সকলের কাছে বলতে নাই, এটা শাস্ত্রে বলছে। বুঝে গেছে না? আমাকে বলতেছে যে ভক্তি সম্বন্ধে আলোচনা হয়েছে, তো ওখানে মানে ও মানে ভালো ভালো দেখে ওখানে কিন্তু মানে আমার বলতেছে দেশে আসি এখানে ওদের বাবারা যারা আছে, ফ্যামিলিগত যারা আছে, ওরা কিন্তু যাদের থেকে নিয়েছে ওরা কিন্তু বসা করছে। এখন আমাকে বলতেছে, আমি দেশে যাইনি, আমি ওনাকে বলছি যে তুমি যদি নিতে চাও যে গুরু দেখবা, সৎগুরু থেকে দীক্ষা নিতে হবে, যিনি তোমাকে উদ্ধার করতে পারে, ভগবানের কাছে নিয়ে যেতে পারে, তুমি তার থেকে না। তো আমাকে প্রশ্ন করলো, তুই এরকম গুরু তো আমি দেখি শুধু ইসকনে আছে, ও আমাকে প্রশ্ন করলো। তো আমি ওকে বললাম যে আমি তোমাকে সেটা বলবো না, আমি এতটুকু বলবো যিনি সৎগুরু তুমি তার আশ্রয় নাও, তার আশ্রয় নিয়ে তুমি তার দিক অনুসরণ করতে, ঠিক আছে, ভালো হয়েছে না এটা ঠিক করেছেন, ঠিক বলেছে, ঠিক আছে। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি তার যে সার কথা, এখন আমরা পরবর্তী যে শিক্ষা, এটি হচ্ছে 14 নম্বর পাঠ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এখন পর্যন্ত আমরা
যা যা আলোচনা করেছি, আমরা কি কি আলোচনা করেছি? স্বাগতম ভূমিকা প্রথম পাঠ হয়ে গেছে। গুরুতত্ত্ব, গুরু পরম্পরা নিয়ে আমরা আলোচনা করেছি। ছিল প্রভুপাদ যে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, সেটি আমরা আলোচনা করেছি। ইস্কন গুরুবৃন্দ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপরে গুরু পাদাশ্রয় সম্পর্কে আলোচনা করেছি। গুরু নির্ণয়, দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ, গুরু পূজা, গুরু সেবা, বাণী বকু, গুরু ত্যাগ এবং নিজের গুরুকে উপস্থাপন করা, ইস্কনের আভ্যন্তরীণ সম্পর্ক, এই সমস্ত নিয়ে আমরা আমাদের আলোচনা সমাপ্ত করেছি। এখন এই কোর্স সমাপ্ত হতে চলেছে। তো এখন তিন মিনিট আপনাকে সময় দেবো আমি। আপনার এই হ্যান্ডবুকটাতে শেষে দিয়ে যান তো। একটা আছে না, এই পাঠ্যক্রম থেকে আপনি কি শিখেছেন, শিখলেন, আছে? उल्टा उल्टा इस नंबर का कत नंबर लाइन का हाँ 64 আছে 62 হ্যাঁ 62 নম্বর পৃষ্ঠায় আছে। এই পাঠ্যক্রম থেকে আপনি কি শিখলেন দিয়েছেন? আপনি এই পাঠ্যক্রমে এসে কি শিখতে পেরেছেন যেটি আপনি নিজের জীবনে পালন করলে নিজেকে ভক্তি জীবনে আরো উন্নত করতে পারবেন, সেই সম্পর্কে 2-4টা পয়েন্ট ওখানে লিখুন। কি শিখেছেন, আপনার কি ভালো লেগেছে এই কোর্সে এসে? বুঝে যাচ্ছে? এই কোর্সে এসে কি ভালো লেগেছে আপনাকে 3-4টা পয়েন্ট লিখুন। আপনারা একটু এদিকে চাপবেন, ওখানকার সিঁড়িতে বসে লিখতে পারছেন, একটু চাপ বসে আছে। চাপ কিন্তু ওনারা উঠতে পারেন।
অত্যন্ত সহায়ক হবে। হরে কৃষ্ণ। পড়ুন। একজনকে বোঝার জন্য খুব ঐকান্তিক হতে হবে। একজনকে বোঝার জন্য খুব ঐকান্তিক হতে হবে এবং তাকে একজন মহান গুণসম্পন্ন গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে। তখন তার ব্যবসায়িক আদান প্রদান খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। এটাই বৈদিক পদ্ধতি। যদি দুই দিক থেকে আদান প্রদান নিখুঁত হয়, শিষ্যের দিক থেকেও এবং গুরুদেবের দিক থেকেও, তাহলে কৃষ্ণ ভাবনা ভিতর অতি সহজ হয়ে যাবে। শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখন আমাদের এই ইসকন শিক্ষার্থী সমূহের যে পাঠ্যক্রম আজ এখানে সমাপ্ত হলো। তো আপনাদেরকে মানে সহযোগিতা করার জন্য আমি আপনাদের পরীক্ষাটাকে আরো সরল করে দিয়েছি। আপনারা দেখবেন আপনাদের এই বইতে 8টা প্রশ্ন আছে, দেখেছেন? ওই 8টা প্রশ্ন যদি লিখতে হয় আপনাদেরকে খুব কষ্ট হবে। 9 নম্বর পৃষ্ঠায় মনে হচ্ছে 8-9 এরকম কিছু একটা হবে, 8-9 পৃষ্ঠায় আছে। তো আমি দেখলাম এত বড় প্রশ্ন উত্তর লিখতে গিয়ে আপনাদেরকে কষ্ট হবে, সেই জন্য আমরা এখন আর এক রকমের প্রশ্ন তৈরি করেছি, যেখানে হয়তো 1-2 লাইন লিখতে হবে বা কখনো যে কি বলে টিক চিহ্ন দিতে হবে, অবজেক্টিভ টাইপ। এটা সুবিধা তাই না? তাহলে বোঝা যাচ্ছে তো আপনাদেরকে কত দুটা করা হচ্ছে। মায়াপুরে এইবারে আমি যে আসলাম ওরা এরকম লিখেছে সব, ওদেরকেও এই প্রশ্ন দেয়নি। মায়াপুরে যারা কোর্স করেছে ওদেরকে এই প্রশ্ন দেয়নি। যেহেতু আপনারা সিঙ্গাপুরে আসছেন সেই জন্য আপনাদের জন্য এটা একটু সুবিধা করা হয়েছে, বুঝা যাচ্ছে? আর আপনারা যেভাবে মানে কাজে ব্যস্ত থাকেন। তবে আমরা এখন আপনাকে প্রশ্ন দেবো, এই প্রশ্ন পড়ে আপনার উত্তরগুলো লিখবেন, যেখানে মাল্টিপল চয়েস আছে কোনটা ঠিক কোনটা ভুল। মোটামুটি ঠিক যেটা সেখানে আপনি কি করবেন, টিক চিহ্ন দিবেন। আর খাতাটা এইটাই উত্তর লেখা হবে, আলাদা করে কোনো মানে কাগজ নিতে হবে না আপনাকে। ওখানে আপনি প্রথম আপনার নামটা লিখবেন, ঠিক আছে? ভালো করে পরিষ্কার করে আপনার নামটা করে লিখবেন। তারপরে এই উত্তরগুলো করে আমাদেরকে এখন থেকে মানে 10টার মধ্যে খাতা জমা দিতে হবে। 1 ঘন্টার মতো হয়ে যাবে, 1 ঘন্টা লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? ও কিছু বলুন। হরে কৃষ্ণ। আচ্ছা, তার আগে আপনাদের একটু সহযোগিতা আমাদের খুব দরকার। আমাদের মধ্যে কয়েকজন আছেন যারা লিখতে পারেন না, দয়া করে আপনারা একটু কাছে চলে আসুন। সবাই নয় কিন্তু, হ্যাঁ, যারা পারেন না দয়া করে পাশে আসুন। আলাদা, একদম টোটালি আলাদা হয়ে বসুন। যারা পারেন, আমি জানি গতদিন জিজ্ঞেস করছিলেন, গতকালকেও 2-3 জন লিখতে পারেন, পড়তে পারেন, পড়তে পারেন, পড়তে পারে, পড়তে পারো, তাহলে পড়তে পারে, ঠিক আছে? পরে ওদের পড়তে পারতো, এখন তো লেখার বেশি নেই তো। আচ্ছা, ওটা তাদেরও যেটা আছে, যেটা লিখে আছে ওটার জন্য আমরা করবো। আপনারা একটু কয়জন, 1, 2, 3, 4, 5, 6 জন। আর আপনি দয়া করে, হ্যাঁ, এই নামগুলো ধরে করুন। দয়া করে যাদের নাম বলা হবে আপনারা সবাই পাশে কাছাকাছি বসুন। যাদের নাম বলা হবে সবাই পাশে গিয়ে একটু ফাঁক করে বসুন। হ্যাঁ, মানে একটু দূরত্ব রাখবেন।